আবার মনে হলো কেউ আমার মুখের সামনে এসে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। যে জানলার পাশে জল পড়ে, কিন্তু যখনই জানলাটা খুলে দেখেছি ওখানে কিন্তু কোনো জল পড়ে না। 30 মিনিটের ওপরে এখানে দাঁড়িয়েছে, অথচ আমাদের কোনো হুঁশ ছিল না। লোকটা আমাদেরকে বলে, যাও যাও, আর দাঁড়িও না এখানে, ঘরে যাও, এই রাতে আর কখনো এই বাড়ি থেকে বেরোবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভুতুড়ে স্টোরিজ। এখানে আমরা তোমাদের পাঠানো সব থেকে ভয়ঙ্কর ক্রিপি যেসব হরর স্টোরি আছে সেগুলোই আমি এখানে শোনাই। তো বেশি দেরি না করে আজকের যে স্টোরিটা সেটা শুরু করছি। আজকের যে স্টোরিটা আছে এটা কোনো সাধারণ স্টোরি নয়। একটা ছেলে তার প্রথম কলেজ লাইফের শুরুতেই মেসে থাকার সিদ্ধান্ত যে তার লাইফে সব থেকে বড় ভুল হবে সেটা সে বুঝতে পারেনি। ওই মেসে ওদের সাথে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেগুলো তার লাইফে ঘটেছিল বলেই হয়তো সে এখন অনেক সাবধানে চলে। আজকের এই স্টোরিটা আমাকে আমার একজন নতুন সাবস্ক্রাইবার পাঠিয়েছে। তো বেশি দেরি না করে আজকের যে স্টোরি সেটা শুরু করছি। কল্যাণী বা চাকদা খুব পছন্দের জায়গা আমার, কিন্তু খুব পছন্দের জায়গা হলেও ওখানে এমন এমন কিছু হয়েছে যেগুলোর জন্য হয়তো আমি জায়গাটাকে কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে 5 বছর আগের কথা, আমি সবে কলেজে ভর্তি হয়েছি। আমি আসলে ফার্মাসি স্টুডেন্ট। তো ওখানের যে ফার্মাসি কলেজ ছিল সেখানেই আমি পড়াশোনা করি। তবে ওখানে আমি হোস্টেল না নিয়ে আমি ওখানের যে মেসগুলো সেখানে থাকি, কারণ আমার সাথে আমারই বাড়ির পাশ থেকে আরও একজন ছিল। তাই দুজন হওয়ার জন্য আমাদের ওখানে খুব একটা প্রবলেম হয় না। আমরা একটা মেস নিই, আর আরও একজন ছিল যার সাথে আমাদের কলেজেই আলাপ হয়। তো আমরা 3 জন মিলে একটা মেস নিই। মেসটা কলেজ থেকে বেশ ভেতরে ছিল, আর আমাদের কলেজটাও যে খুব একটা সামনে তা নয়, মেন রোড থেকে বেশ ভালোই ভেতরে। কলেজ আর আমাদের যে মেস দূরত্ব প্রায় বলতে গেলে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার ওরকমই। যে মেসটাই আমরা প্রথমে থাকি একটা বাড়িতেই, তবে বাড়িটা অনেক বড়, সেই বনেদি বাড়ি যেগুলো আগেকার দিনে হতো সেরকম একটা বাড়ি। প্রথমে একটা মেন গেট আছে, বড় মেন গেট, তারপরে একটা বড় বাগান, আর সেই বাগানের মধ্যে দিয়ে গিয়ে তারপরে ওদের বাড়ি। আর ওরা নিচের তালাটা ভাড়া দিত, আর ওপরের তালায় ফাঁকাই থাকতো, ওখানেও ভাড়াই চলতো। আর 3 তালায় যে বাড়ির মালিক তারা থাকতো। তো আমরা নিচের তালাটাই বাড়ি ভাড়া নিই। আর এটা আমাদের বাবা মারাই বাড়ি থেকে দেখে ঠিক করে দিয়ে গেছিল। তো আমরাই এই বাড়িটা খুঁজে বের করিনি, ওরাই দেখে শুনে গিয়েছিল। কিন্তু বাড়িটা কিন্তু ভালোই ভেতরের দিকে। গেট থেকে ঢুকে যে বাগানটা ছিল সেটা বাগানের থেকে মাঠ বলাই ভালো, কারণ মাঝখান দিয়ে রাস্তা হলেও দুদিকে প্রায় জঙ্গল হয়ে গেছে। খুব একটা যে মেনটেনেন্স হয় তাও নয়, বড় বড় সব গাছ ঘাস ভর্তি, কোনো মালিকের হেলদোল নেই। আর মালিকও বেশ বৃদ্ধ, 60 বছর হয়ে গেছে। আর তার মেয়ে যে সে চাকরি করে, আর বিয়ে হয়েছে হয়তো, তবে বাবার কাছেই থাকে। তাই বাড়িতে এমন কেউ নেই যে এগুলোকে দেখাশোনা করবে। তো আমরাও অতটা পাত্তা দিই না, প্রথম বাড়ি, আর আমাদের কলেজটাও এখন কন্টিনিউ করতে হচ্ছে। তো এখন এসব নিয়ে ভাবাটার টাইম নেই, বাড়িটা নেওয়া হয়েছে তাই আমরা থাকতে শুরু করি। তো যদি আমাদেরকে এমনি নর্মাল রাস্তায় আসতে হয়, অনেকটাই হেঁটে আসতে হয়। আমরা প্রথম দিন থাকি, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের 3 জনারই তুলা রাশি ছিল, আর তুলা রাশি খুব হালকা, তো এটা তো জানোই। কিন্তু আমার গা, বা যে নতুন আরেকজন রুমমেট এসেছিল আমাদের দুজনের সাথে, তার গাও বাঁধা। সে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, তবে ওর গা বাঁধা তার একটা কারণ ছিল, ওর সাথে নাকি ওর মামার আত্মা থাকে। এই গল্পটা নয়, আমরা অন্য একদিন বলবো। ওই ছেলেটার গা তো অলরেডি বাঁধা, আমার গাও বাঁধা, কিন্তু আমার সাথে আরেকটা যে বন্ধু ছিল তার গা কিন্তু বাঁধা নয়। তাই ও যা যা বুঝতে পারতো সব আমাদেরকে বলতো না, কারণ ও ভাবতো যে আমরা ওটা নিয়ে হাসাহাসি করব। আর একটা ছেলে ভয় পাবে আর এটাকে নিয়ে হাসাহাসি হবে না, এটা হতে পারে না। তাই এই ভয়েই ও প্রথম প্রথম ওর সাথে কিছু হলেও ও কিছু বলতো না। কিছুদিন পর আমরা একদিন ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো কেউ একজন ঠান্ডা কিছু একটা আমার পায়ের ধারে বসে আছে। কিন্তু যখন পাশ ফিরে দেখি কেউ নেই। তাই এটাতে আমার বেশ একটু ভয় লেগেছিল। ও আমাদের ঘরটা তো বলাই হয়নি। আমাদের ঘরে একটা জানলা আর একটা দরজা, খুব একটা বড় ঘর নয়। ওখানেই 2টো খাট একসাথে পাতা আছে, আর একটা ছোট টেবিল আছে, একটা চেয়ার আছে, আর ঘরের মধ্যে তেমন কিছুই নেই। আর আমরাও কলেজে সবে নতুন গিয়েছি, তেমন কিছু নিয়ে যাইনি। আর এদিকে যে বাথরুমটা আছে
সে বাথরুমটা ঘর থেকে বেরিয়ে একটু হেঁটে পেছন দিকে। বাথরুমে যে লাইটটা লাগানো আছে সেটা সবসময় টিপ টিপ করতে থাকে। তবে আমরা 2 দিন পর লক্ষ্য করলাম যদি আমরা একা যাই তখনই একমাত্র লাইটটা টিপ টিপ করে। যখন 2 জন বা 3 জনেই যাচ্ছি বাথরুমের দিকে তখন কিন্তু ওই লাইটটা টিপ টিপ করে না। আর ঠিক বাথরুমের সামনেই 2টো প্লাস্টিকের চেয়ার আছে, আর আরও একটা চেয়ার আছে যেটা ওই কাঠের আগেকার দিনের যেসব শক্ত চেয়ারগুলো হয় সেই চেয়ার। তবে ওর ওপর কোনো গদি রাখা নেই, শুধু চেয়ারটা আছে। আমি একাই যেতাম, বা আমার আরও একজন রুমমেট যে তার নাম হচ্ছে সুমন, আর আরও একজন যে আমার সাথে মানে আমার বাড়ির পাশেই থাকতো তার নাম হচ্ছে রাজু। তো আমরা 3 জন যখনই যেতাম তখনই দেখতাম যে লাইটটা কোনো প্রবলেম করছে না, কিন্তু একা গেলেই প্রবলেম করে। তো আমি বা সুমন যখনই যেতাম একাই যেতাম, কিন্তু রাজু ও একা কোনো দিনই যেতে পারতো না, তাই সবসময় সুমনকে ডাকতো নয় আমাকে ডাকতো। তো এরমভাবেই চলছিল। একদিন সবাই মিলে ড্রিঙ্ক করছিল, তখন এবার রাজু বলে যে ভাই জানিস এই বাড়িটা আমার মোটেও সুবিধার লাগে না। আমি যে কবারই বাথরুমে যাই আমার মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, বা আমি যখন বিছানায় ঘুমাচ্ছি মনে হচ্ছে ধারে যে জায়গাটুকু ফাঁকা আছে আমার সেইখানে কেউ বসে আছে। আর তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস, আমাদের ঘরে যে একটাই জানলা আছে সেই জানলার পাশ থেকে কেমন জল পড়ে? তো এটা ও বলাতে আমারও মনে হলো আমিও শুনেছি যে জানলার পাশে জল পড়ে, কিন্তু যখনই জানলাটা খুলে দেখেছি ওখানে কিন্তু কোনো জল পড়ে না। তো এটা নিয়ে আমি মালিককে একবার জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। অর্ধেক টাইম কলেজ করছি, আর তারপর কলেজ থেকে বেরিয়ে এসে আড্ডা ফাড্ডা মারতে মারতে টাইম চলে যায়। তারপরে প্রায় কাছেই পরীক্ষা চলে এসছে, তো আমরা প্রজেক্ট করছিলাম। সেদিন অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 1:45 বাজে। আর ওখান থেকে মেন যে বাজার যেখানে আসলে প্রায় টাইম দোকান সব খোলাই আছে সেখানে আসতে আধ ঘন্টা মতো টাইম লাগে যদি হেঁটে আসি, আর যদি বাইক থাকে বা স্কুটি থাকে তবে তো হয়েই গেল। তো আমাদের আরও একটা বন্ধু আছে যে স্কুটি নিয়ে প্রায় টাইম আসে। তো একদিন রাতে আমরা ঠিক করলাম যে আমরা একসাথেই প্রজেক্টটা লিখবো, কারণ তার পরের দিন প্রজেক্টটা জমা দিতে হবে, ফাইনাল ডেট। তো সেই হিসেবে ওকে আমরা ডাকি, আর রাত পর্যন্তই আমরা প্রজেক্টের কাজ কমপ্লিট করি। তখন বাজে প্রায় 1টা। তখন আমাদের মনে হলো যে এবারে তো খাবারটা আনা উচিত, না হলে বন্ধ হয়ে যাবে। তো আমরা 4 জন ওর স্কুটিতেই যাই বাজারে, আর তারপর বিরিয়ানি নিয়ে আসি। বিরিয়ানি এনে ও আমাদেরকে গেটের সামনে নামায়, আর ও চলে যায় ওর বাড়িতে। কিন্তু একটা লোক এসে আমাদেরকে ডাকে, আর ডেকে বলে তোমরা এত রাতে এখানে দাঁড়িয়ে কী করছো? তা আমরা বললাম যে আমরা খাবার কিনতে গেছিলাম। তাতে লোকটা বলে তোমরা এখানে নতুন না, শোনো তোমরা তো কলেজ স্টুডেন্ট, কলেজের দিকে তোমরা বাড়ি নাও, এত দূরে কেন বাড়ি নিয়েছো? তো আমরা লোকটার কথায় ঠিক বুঝতে পারলাম না। তখন লোকটা বলছে যে তোমরা আধ ঘন্টার ওপরে এখানে দাঁড়িয়ে আছো, আমি যখন যাই তখন দেখে গেছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আর আবার এসেও দেখছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তো যাও ঘরে যাও, এত রাতে এখানে বেরোবে না, জায়গাটা খুব একটা ভালো নয়। তো তখন আমরা টাইমটা দেখে বুঝতে পারলাম যে সত্যিই আমরা আধ ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়েছিলাম 1টার সময়, মানে 1:45। 1:45 সময় বেরিয়ে আমরা প্রায় 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যেই বাজারে পৌঁছে যাই। বিরিয়ানি নিই, ওখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা সিগারেট খাই, আর তারপরে ফিরতে ফিরতে আমাদের তখন বাজে 2টো। ও আমাদেরকে ঠিক 2টোর সময় নামিয়ে দিয়ে গেছিল, এটা আমাদের পুরো খেয়াল আছে, কারণ ওর স্কুটিতে টাইম দেখায়। তো আমরা টাইমটা দেখে ওকে আবার বলেও ছিলাম যে ভাই 2টো বাজে, যা যা বাড়ি যা, নাহলে তুই খুব গাল খাবি, এটা বলে আমরা পাঠিয়েছিলাম। কিন্তু এখন বাজে 2:40, 30 মিনিটের ওপরে এখানে দাঁড়িয়েছে, অথচ আমাদের কোনো হুঁশ ছিল না। লোকটা আমাদেরকে বলে যাও যাও, আর দাঁড়িও না এখানে, ঘরে যাও, এই রাতে আর কখনো এই বাড়ি থেকে বেরোবে না। তো আমরা ওনার কথায় আর কিছু না বলে গেট খুলে ভেতরে ঢুকি। আমরা 3 জন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি, একটা সরু রাস্তা, দুদিকে ঘাস হয়ে আছে, তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি। হঠাৎ করে রাজু বলে ওঠে ভাই আমার পিঠটা খুব জ্বালা করছে, বিরিয়ানিটা একটু ধরতো। ওর হাতে বিরিয়ানিটা ছিল, তো সুমন ধরে। রাজু বলে খুব জ্বালা করছে পিঠটা, অসহ্যকর জ্বালা হচ্ছে, মনে হচ্ছে কেউ খুব জোরে আঁচড়ে দিয়েছে। আমি বলছি আঁচড়াবে কি করে, এখানে কেউ ছিল না, কি বলছিস, চ ঘরে চ, দেখছি কি হয়েছে। ঘরে গিয়ে যখন ও জামাটা খোলে, ওর পুরো পিঠে আঁচড়ের দাগ। এটা দেখে আমরা কি বলবো বুঝতে পারছি না, কারণ আধ ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কোনো কিছু মনে নেই। তো এই সব ভেবে আমি কিছু
বুঝতে পারছি না যে কি হচ্ছে আমাদের সাথে। তারপর আমরা ঠিক করলাম মাথা ঠান্ডা করা উচিত, কারণ কালকে আমাদের জমা দিতে হবে, তো শুতে হবে, সকালে না হলে ঠিক টাইমে কলেজে পৌঁছাতে পারবো না ঘুমের চোটে। তো আপাতত খেয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। কিন্তু খেতে বসে যেটা দেখলাম, এটা কি করে সম্ভব আজও আমি জানি না। যখন বিরিয়ানির প্যাকেটগুলো খুলি দেখি 3টে প্যাকেটেই মাংস খেয়ে হাড় হালকা চিবিয়ে রাখলে যেমন হয়, ভাতের মাঝখানে চিকেনগুলো ওরমভাবে পড়ে আছে। অথচ আমাদের পুরো খেয়াল আছে আমরা বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে বিরিয়ানির লেগ পিস 2টো নিয়েছি, আর আমি সলিড খেতে পছন্দ করি বলে একটা সলিড পিস নিয়েছি, একটা ডিম, আলু আর চিকেন আমরা দেখে নিয়েছি। তারপরেও এটা কি করে হতে পারে আমাদের কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। ওই দিন রাতে তো আমরা আর ভাত খেলাম না, ওরমভাবেই ফেলে দিলাম প্যাকেটগুলোকে। রাতে যা হোক করে আমরা ঘুমাই, মানে ঘুমাই বলতে ওই হাফ ঘুমই হয়, খুব একটা ঘুম হয় না। এর পরের দিন সকালবেলা আমরা কলেজে যাই। এবারে আমাদের এখন কয়েকটা সিনিয়রের সাথে বেশ পরিচয় হয়েছে। একটা সিনিয়র ছিল যে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোরা ওদিক থেকে আসিস, কোথায় তোরা ভাড়া থাকিস? তাতে আমরা বলি যে হ্যাঁ আমরা তো ওই বাড়িটায় ভাড়া থাকি। তা বলছে শোন, তোরা কি কখনো ওই জানলার পাশ থেকে জল পড়ার আওয়াজ শুনেছিস? আমরা বলছি হ্যাঁ শুনেছি, কিন্তু খুলে দেখি যে জানলার ওপারে কোনো জল পড়ছে না। ওই দাদাটা বলে যে হ্যাঁ আমাদের সাথেও এটা হতো, তোরা একটা কাজ কর, বেশি দিন না ওই বাড়িতে থাকিস না, তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। এটা শুনে আমরাও দাদাকে জিজ্ঞেস করি যে কেন, কিছু কি আছে ওই বাড়িতে? কিন্তু দাদাটাও দেখলাম ইগনোর করে গেল, কিছু বললো না, শুধু বললো যে তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা কর। আমাদের তো প্রজেক্ট যেটা জমা দেওয়ার ছিল সেটা জমা দিই, আর তারপরে সবাই 3জনই বাড়ি চলে যায়। এবারে পরীক্ষা যখন, সেই টাইমেই আমরা এবার আসি, মাঝখানে এতদিন আসিনি। এবারে পরীক্ষার টাইমে যেহেতু এসছি, নর্মাল ব্যাপার, সারা রাত পড়া হবে আর তারপরের দিন পরীক্ষা দেওয়া হবে। তো এবারেও 3টে বেকার ছেলে যদি থাকে, তারা তো নিশ্চয়ই আর খাবার দাবার আগে থেকে ব্যবস্থা করবে না। তো এই প্রথম দিনও সেম ব্যাপার হয়, পরীক্ষার পড়া তো পড়ছি, কিন্তু তারপরে 1টা যখন বাজে তখন মনে হলো যে না, আমাদেরকে খাবার আনতে যেতে হবে। কিন্তু আমরা তো আগের বারে যে খাবার আনতে গিয়ে যেটা হয়েছিল সেটা তো মনে আছে, তাই আমরা ভাবি যে এবার খেয়ে আসবো। তাই আমরা 3জনেই বেরোই। বেরিয়ে ওই বন্ধুটাকে ফোন করি যে এই স্কুটি নিয়ে তুই কি আসবি? কিন্তু সে বলে না ভাই, কালকে পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে, তোরা যা পারিস কর। তো ও আর এলো না, আমরা 3জনে বেরোলাম। এবারে রাস্তাটা তো বেশ দূর, আধ ঘন্টার ওপরে, আর আমাদের বাড়িতে খাবার দাবার কিছু নেই। তো আমরা হাঁটতে হাঁটতে যাই, গিয়ে কাছেই একটা বিরিয়ানির দোকান ছিল, কিন্তু ওখানে আমরা কখনোই আগে খাইনি, কারণ বিরিয়ানির দোকানটা দেখে আমাদের পোষাতো না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে খাওয়া যায়, তো ওটা আমাদের ভালো লাগেনি। কিন্তু সেদিন তো আমাদের কাছে আর অপশান নেই, রাত 1টা বাজে, তো ওটা ছাড়া আমরা আর কিছু খেতে পারবো না আজকের রাতে। তাই আমরা ভাবলাম এই দোকানেই আজকের নিয়ে নিই। এবারে ওর দোকানে গিয়ে আমরা তো ভাবলাম খাবো, কিন্তু ওর দোকানে বসে খাবার কোনো জায়গায় নেই। এবারে আমরা দুজনে ভেবে নিই যে আজকের তো আর কোনো দাঁড়ানোর সিন নেই, আজকে আমরা বিরিয়ানিটা নেব, নিয়ে সোজা ঘরে ঢুকবো। আর এবারে বিরিয়ানিটা সুমন নেয়, তো সুমনের হাতে বিরিয়ানিটা আছে, তো আমরা নর্মালি 3জনেই হেঁটে যাই। আমাদের দুজনের তো আজকে আবার আমাদের সাথে কিছু হয়নি, কিন্তু রাজু বারবার বলছে ওই বাগানের মধ্যে থেকে যখন হেঁটে আসছিলাম কেউ আমার পেছনে আসছে। আর ওই ঘরে পৌঁছানোর পর ওটাও বলে, কারণ আমরা তো ওকে বলেই দিয়েছিলাম যা ভয় লাগুক যা হবে কিছু বলবি না, চুপচাপ ঘরে যাবি, তারপর দেখা যাবে। এবার ঘরে গিয়ে রাজু বলে যে এই বাথরুম যাব আমি, চ না একটু। তো সুমন বলে ঠিক আছে, আমি খাবার রেডি করছি, তোরা যা বাথরুম করে। আমরা দুজনেই বাথরুমে যাই। আমি যখন বাথরুমে ঢুকবো সেই টাইমে তো ও সবে বসতে যাবে, আর ওই যে কাঠের যে চেয়ারটা ছিল ও সেটার ওপরেই বসবে ভাবে, তো সবে বসতে যাবে ওর সাথে সাথে উঠলো আর ফোনটা ওর হাত থেকে পড়ে গেল। আমি তখনও বাথরুমে ঢুকিনি, বাথরুমের সামনে এটা আমি পুরো দেখলাম। ও আমার দিকে তাকিয়ে বলছে ভাই এখানে আমি কারোর কোলের ওপর বসেছি, আর তার উপরে ওর ফোনটাও পুরো স্ক্রিনটা পুরো ভেঙে গেছে। তো ও ফোনটা নেয়, নিয়ে বলে ভাই আমার খুব একটা সুবিধার লাগছে না, ঘরে যাও, বাড়ি আমি চেঞ্জ করবোই, আমি তো এখানে আর থাকতে পারছি না। এরপরে ঘরে যাই আর তারপরে খাওয়া দাওয়া করি। সেদিন চিকেনটা কোনো প্রবলেম ছিল না, সেদিন পুরো ঠিকঠাকই ছিল। তবে যখন আমরা বিরিয়ানিটা কিনছিলাম তখন ওই দোকানের মালিক জিজ্ঞেস করে যে তোমরা কোথায় থাকো? তো আমরা এই বাড়িটার নাম যখন বললাম, বলছে যে তোমরা কি নিচের তলায় থাকো? আমরা বললাম হ্যাঁ। সেও দেখি বললো যে শোনো বাবু, তোমরা তো এখানে কলেজ স্টুডেন্ট, এখানে না থেকো না, তোমরা কলেজের কাছাকাছি কোনো একটা বাড়ি নিয়ে নাও। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম যে কাকু আমাদের আগের দিনও একজন বলল কিছু কি হয়েছে এই বাড়িতে, তাতে সেও ইগনোর করলো। তো আমাদের তো এবার কিউরিসিটি হতে শুরু করলো যে কি হয়েছিল এই বাড়িতে।
পরের দিন কলেজে যাই, পরীক্ষা দিই। আর আজও রাতে আমরা আবার পড়ছিলাম। আর আজকে আমাদের সেই বন্ধুটা এসেছিল, তো ওর স্কুটি করেই আমরা ঘুরতে বেরোই। তারপর ঘুরে তখন প্রায় 2টো বাজে। 2টোর সময় আমরা যখন ফিরছি তখন আবার আমাদের মনে হলো যে আজকে বিরিয়ানিটা খেয়ে যাব, কারণ আমরা বাজারের মধ্যেই ছিলাম। তো আমরা বিরিয়ানি খেতে গিয়ে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে কোনো দোকানে বিরিয়ানি বসে খাওয়ার মতো অপশান নেই, জাস্ট বিরিয়ানি নিয়ে চলে আসতে হবে। আজও বিরিয়ানি নিয়ে বাড়ি আসি। ব্যাচেলার লাইফ, কে রান্নাবান্না করবে? আর আমাদের রুমে এমন অবস্থা যে রান্নাবান্না করার মতো অপশান নেই। আর ওই রাতের বেলা রুটি তরকারি এসব পাওয়া যায়নি। আর প্রতিদিন আমাদের সাথে এটা হওয়া সত্ত্বেও আমরা কোনো পাত্তা দিচ্ছি না। এরপরে আমরা বাড়ি আসি, তখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে। আর দিনটা অমাবস্যা ছিল, খেয়াল ছিল না আমাদের। আমরা যখন বাগানটা পেরোতে যাব সেই টাইমে মনে হলো যে কেউ আমাদেরকে পেছন থেকে ডাকলো। আর এটা আমরা 3জনেই শুনতে পেয়েছি। আমার গা বাঁধা থাকে, কিন্তু আমি কিছু বুঝতে পারি, কিন্তু অতটা আমার উপর কোনো প্রবলেম হয় না। তাছাড়া আমার যে বন্ধু আরেকজন ব্রাহ্মণ, ওরও তেমন কোনো প্রবলেম কখনো আমি শুনেছি হয় না। আর তাছাড়া রাজুর তো প্রবলেম অলরেডি হচ্ছে, তো রাজু তো পুরো শোনে। রাজু পেছন ফিরতে যাবে, আমার মনে হলো ওকে পেছন ফিরতে না দেওয়াই বেটার। তাই আমি বললাম, এই সোজা বাড়ি চ, অনেক রাত হয়েছে, এদিক ওদিক তাকাস না। তো ডাক শুনে আমরা কেউই পেছন দিকে তাকাই না, হয়তো এটাই আমাদের জন্য বেটার ছিল। আর নয়তো ওই দিনে হয়তো ওর সাথে অন্য কিছুই হতো। তারপর আমরা তো বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আমরা যখন খেতে বসছি সেই টাইমে আজকে সুমনের গায়ে হঠাৎ করে কেমন জ্বালা করছে। তো সুমন আজকে বেশ রেগেই ছিল। তো বলছে কোথায় কি একটা কামড়েছে না কি বেয়ে গেছে বুঝতে পারছি না, আমার পিঠে তখন থেকে জ্বালা করছে দেখে ও ওর জামাটা খুলে। আর আজকে কিন্তু ওর হাতে বিরিয়ানিটা ছিল। জামাটা খুলে দেখে যে ওর পিঠে আঁচড়ের দাগ, আর ওর যে পৈতেটা ছিল সেটা আজকে খোলা ছিল। ওর মা ওকে বারবার বলেছিল যে কখনো কোথাও পৈতে খুলবি না, আর ও নাকি আজকে সকালবেলা স্নান করতে গিয়ে পৈতেটা ভুল করে খুলে ফেলেছিল। এরপরে ওই দিন রাতে আমরা শুয়ে পড়ি। আজকে আমরা যখন শুই তখন প্রায় 3:30 বাজে। এরপরে যখন আমি হালকা ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছি সেই টাইমে আমার মনে হলো আমার মুখের সামনে কেউ এসে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি ভাবলাম হয়তো সুমন বা রাজু কেউ একজন হবে। তার জন্য আমি যখনই চোখটা খুললাম সামনে দেখি কেউ একজন, কিন্তু যখন আমি পাশ ফিরে শুই সেই টাইমে দেখি রাজু তো রাজুর দিকেই শুয়ে আছে। তবে কি সুমন? যখন আমি সুমনের দিকে ফিরি তখন দেখি সুমনও ঘুমাচ্ছে। এটা দেখে আমার কেমন একটা খটকা লাগলো। আমি ভাবলাম আমি ভুল দেখেছি, তাই আমি আবার ঘুমানোর চেষ্টা করি। আবার মনে হলো কেউ আমার মুখের সামনে এসে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি যখনই তাকালাম দেখলাম কোনো একটা ছায়া, কিন্তু বুঝতে পারলাম না। চোখটাকে এড়ানোর জন্য আবার পাশ ফিরে শুই। আর পাশ ফিরে শুয়ে আবার যখন আমি সোজা হয়ে শোবো তখন দেখি সে আবার ওখানে আছে। আমি আবার পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ি। আমি পুরোটাই ইগনোর করি। তখন পাশ থেকে রাজু আমাকে ডেকে বলছে, ভাই আমার মনে হচ্ছে আমার পাশে কেউ বসে আছে। এটা শুনে আর বলি, ভাই কিছু একটা করতে হবে, কালকে আমরা এই বাড়ি ছাড়ছি। এত কোইন্সিডেন্ট 3জনের সাথে কন্টিনিউ হচ্ছে। ওই দিন রাতে আমরা যা হোক করে কাটাই, আর কন্টিনিউ ওই জানলার পাশ থেকে জল পড়েই চলেছে, অথচ না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে। আমরা বুঝতে পারছি যে কিছু একটা ঘরে হচ্ছে। ঘরটা হঠাৎ করে কখনো ঠান্ডা হচ্ছে কখনো গরম হচ্ছে। ভোর হওয়ার আজকে নাম নিচ্ছে না। আমরা শুতে পাচ্ছি না, যে 3জনে বসে আছি আর ভগবানের নাম নিচ্ছি। কিন্তু তখনই হঠাৎ করে রাজু বলে, আমার বাথরুম পেয়েছে, বাথরুম খুব জোরে পাচ্ছে। আমরা দুজনেই বললাম, কোনো মতে আজকে বাথরুমে যাবি না তুই, আপাতত এখানেই বসবি, দিনের আলো ফুটবে আর তারপর যা করার করব। কিন্তু ও বলছে আমার খুব জোরে বাথরুম পাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আমার এত জোরে বাথরুম পাচ্ছে। ও বলছে আমি চেপে থাকতে পারছি না, যে ও বারবার বলছে, কিন্তু আমরা কোনো মতে ওকে যেতে দিচ্ছি না। আর চুপচাপ ওই খাটের মাঝখানে আমরা 3জন বসে আছি। হঠাৎ করে কেউ দরজায় ধাক্কা দিল। আর এরপর যেটা হলো, এটা যে হতে পারে সেটা আমাদের সামনে হয়েছে বলেই হয়তো আমরা আজকে বিশ্বাস করি এটা। তখন হঠাৎ করে দরজায় কেউ নক করলো। 1বার নক, 2বার নক, 3বারের মাথায় আমরা ভেতর থেকে বলি, কে? তাতে আমার যে বন্ধুটা ছিল, যে আসলে স্কুটি নিয়ে আসতো, সে বলে আমি। আমরা তো বুঝে গেছিলাম যে এটা ও হতেই পারে না। কি করে হবে? ওই 3:45 বাজতে যাবে, এই টাইমে ও কোনোদিনই আসবে না।
কারণ ও যখন বাড়ি গিয়েছে, বাড়ি যেতে যেতে ওর 0.5 ঘন্টা লাগবে, আর ওখানে ও পৌঁছে খাবে দাবে, ততক্ষণে অসম্ভব ব্যাপার। কোনো মতেই ও এই টাইমে আসতে পারে না। আমরা সাথে সাথে ওকে ফোন করি, ভাই তুই কোথায়? বলছে, ভাই আমি ঘুমাচ্ছি, কেন ফোন করেছিস, কিছু দরকার কি? তাতে আমরা বুঝে গেলাম যে বাইরে যে আছে সে আসলে ও নয়। আমরা তাকে আর কোনো উত্তর দিলাম না। প্রায় এরকম 0.5 ঘন্টা কন্টিনিউ নকিং চলে, আর জানলার পাশ থেকে জল কন্টিনিউ গড়াচ্ছে। আমরা 3জন মাঝখানে বসে আছি। এবার সকাল হতে আর কিছুক্ষণ বাকি। যখনই 4টে বাজে, ভোরের আলো হালকা ফুটেছে, সেই টাইমে দেখলাম সব কিছু নিস্তব্ধ, কোনো কোথাও সাউন্ড নেই। এরপরে আমরা সাথে সাথে ওই ভোরবেলাতেই মালিকের কাছে যাই, আর মালিককে জিজ্ঞাসা করি, আপনাদের নিচের তলায় এটা কি হচ্ছে, এই অবস্থা, আমরা কি করব এখন? তাতে এবার উনি যেটা বললেন সেটা শুনে আমরা আর দেরি না করে ওই দিন রাতেই আমরা ঘর শিফট করি। রাত 12টা বাজে আমরা তখন ঘর শিফট করছি। তবে তোমাদের এখন মনে হবে যে কি এমন হলো যে আমরা এত তাড়াতাড়ি ঘর শিফট করলাম। আসলে ওই বাড়িতে যে আসলে মালিক, যে ভদ্রলোক, সে আর তার মেয়ে থাকতো। তার ওয়াইফ যখন তার মেয়ের 4 বছর বয়স তখনই মারা যায়। তো উনি, ওনার বাচ্চা, মেয়েটা আর ওনার মা থাকতেন। 3 তলায় নাকি ওনারা শিফট করেননি তখন তখন নাকি ওনারা নিচের তলায় থাকতো। ওনার মেয়ে আসলে বাইরে পড়তো। ওনার মেয়ে যখন কলেজের জন্য বাইরে পড়ছে তখন সপ্তাহে ওই 1 দিন বা 2 দিন আসতো। আর তাছাড়া যে ভদ্রলোক যেহেতু ব্যবসা করতেন, তাই প্রায় টাইম দোকানে তো থাকতেন। আর এখানে বেশ রাতের দিকে ভালোই দোকান টোকান খোলা থাকে, তো রাত হয়ে যেত। তো একদিন এরকম একটা বিয়ে বাড়ি ছিল, আর মেয়ে তো আসেনি, মেয়ে তো হোস্টেলে। আর ওই ভদ্রলোক নাকি গিয়েছিল সেই বিয়ে বাড়ি। 2008-9 সালের দিকে এটা ঘটনা। উনি বিয়ে বাড়ি গিয়েছেন, আর তখন তো অত মোবাইল নেই। তো বিয়ে বাড়ি থেকে ওই দিন উনি আসেননি। তো ওদের পাশের বাড়িতেই একজনকে ফোন করে বলে দেয় যে মাকে একটু জানিয়ে দেবেন যে আমি আসবো হয়তো 2 দিন পর। ওনার মাকে তো জানিয়ে দিয়েছিল পাশের বাড়ি, কিন্তু ওই দিন রাতের বেলা ওনার মা বাথরুম থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে ওখানেই মারা যান, বাথরুমের সামনে। আশেপাশের বাড়িতে কেউ খোঁজ নিতেও আসেনি। তো এইভাবে 3 দিন পর যখন ছেলে আসে বাড়িতে, তখন থেকে ওনার মার ওই ঠান্ডা দেহটা বাথরুমের সামনে পড়ে আছে। শ্রাদ্ধ হয়, কিন্তু ওই বাড়িতে এবারে আপনি নিচের ঘর থেকে জানলায় জলের শব্দ হতো, আবার বাথরুমের সামনে লাইটটা কন্টিনিউ টিপ টিপ করতো। কিন্তু যদি 2জন বা 3জন যদি থাকে, বা 2-3জন যদি ওখানে যায়, ওসব কিছুই হতো না। তাই আমরা ঠিক করলাম যে আমরা ওপরের ঘরে শিফট করে যাব, আর নিচের ঘরকে ভাড়া দিয়ে দেবো। আর একজনকে ভাড়া দেবো না, 2-3জনকে ভাড়া দেবো, যাতে প্রবলেম না হয়। তো আমরা খুব ভালো করে বুঝে যাই যে আসলে ওই বুড়ি যে মারা গেছিল তারই আত্মা এখানে ঘুরছে। তো আমরা দেরি না করে ওই দিনের সাথে সাথে একটা বাড়ি খোঁজার ব্যবস্থা করলাম। যা হোক করে বাড়ি নিলাম, নিয়ে ওই দিন রাতেই সব শিফট করার ব্যবস্থা করলাম। তো শিফট করার টাইমে যে রাজু ছিল, ও বলে, ভাই আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তোরা গিয়ে একটা ভ্যান ডেকে নিয়ে। তখন বাজে রাত 12টা। তো ও আসতে চাইলো না, যেহেতু আমি আর সুমন গিয়েই ভ্যান ডেকে আনার ব্যবস্থা করতে বেরোবো। হয়তো 2 মিনিট হেঁটে সবে বাগানের মাঝখানটা গিয়েছি, তখনই সাথে সাথে রাজু ফোন করে আর বলে, ভাই তাড়াতাড়ি চলে আয়, প্লিজ তাড়াতাড়ি চলে আয়। আমি বুঝতে পারছি না ঘরে কি হচ্ছে। ওর এটা শুনে আমরা তো বুঝে গেলাম। তো আমরা সাথে সাথে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখলাম ওখানে যে আয়নাটা ছিল সেটা ভেঙে নিচে পড়ে আছে, আর ওর গায়ে আবার আঁচড়। ওর গলা থেকে শুরু করে পুরো হাতগুলো আর পিঠের একটা সাইড আর হাত পুরো আঁচড়, আপনি আঁচড় এসছে। এসব দেখে ও তো বহুত ভয়ে অলরেডি পেয়েছে, আর তাছাড়া ওইসব ভেঙেছে ঘরে। ভয়ে ও আমাদের সাথেই যাই, আমরা 3জনে যাই, সাথে সাথে ভ্যান ধরে নিয়ে আসি, আর তারপর আমরা বাড়িটাকে ছেড়ে দিই। তারপরে আমরা যে বাড়িটাকে নিয়ে, তখন আমরা অলরেডি কলেজে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে বাড়ির কথা। তো তার জন্য এমন একটা বাড়িতে আসি, ওই প্রবলেমটা আর হয় না। তবে সাবধান, চাকদা খুব একটা ভালো জায়গা নয়। সুমনের গল্প নয় আরো একদিন বলবো। তো স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এরকম আরো স্টোরি নিয়ে আমরা আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।